সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পড়ব ফিনান্স প্রথম পত্রের মূলধন বাজেটিং। এই মূলধন বাজেটিং এই অধ্যায়টা দুইটা শব্দে বিভক্ত, একটা মূলধন আর একটা হলো বাজেটিং। মূলধন বলতে কী বোঝায় আমরা সবাই বুঝি। ফাইন্যান্সের ভিউ পয়েন্টে মূলধন বলতে আমরা বুঝি যে সমস্ত দীর্ঘমেয়াদী তহবিল কারবারের বা ব্যবসার কাজে ব্যবহৃত হয় সেটাই মূলধন। মূলধন এখানে দুই ধরনের, একটা হলো নিজস্ব মূলধন যেটা মালিক প্রতিষ্ঠানকে প্রদান করে, আরেক ধরনের হলো ধার করা মূলধন অর্থাৎ ঋণ করা মূলধন বা বোরড ক্যাপিটাল। এটা দীর্ঘমেয়াদের জন্য কারবার বাইরের উৎস থেকে, ব্যাংক থেকে বা জনগণের কাছ থেকে বন্ডের মাধ্যমে ধার নিয়ে থাকে। আর বাজেটিং শব্দটা আসছে বাজেট থেকে। বাজেট বলতে আমরা বুঝি যে ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার যে ছকেবদ্ধ সংখ্যাত্মক যে বিবৃতি সেটাকেই বলা হয় বাজেট। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো রাষ্ট্র যদি ভবিষ্যতের জন্য কোনো আর্থিক পরিকল্পনা করে থাকে এবং ওই পরিকল্পনাকে যদি সংখ্যাত্মক বিবৃতির মাধ্যমে কোনো ছক আকারে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বাজেট। বাজেট ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল পর্যায়ে হতে পারে। ব্যক্তি পর্যায়ে যেই বাজেট হয় সেটাকে আমরা ব্যক্তিগত বাজেট বলি। একজন ব্যক্তি তার সম্ভাব্য আয় এবং সম্ভাব্য ব্যয় দিয়ে ব্যয়ের ভিত্তিতে বাজেট করে থাকে। একটা পরিবার তার সম্ভাব্য আয় এবং সম্ভাব্য ব্যয়ের ভিত্তিতে ভবিষ্যতের জন্য বাজেট করে থাকে। ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠানও বাজেট করে, রাষ্ট্র বাজেট করে। আমরা মূলত প্রতিষ্ঠানের বাজেটগুলো নিয়ে এখানে আলোচনা করব। প্রতিষ্ঠানে যে সমস্ত বাজেট করে এগুলো হলো নগদ বাজেট, তারপর ক্রয় বাজেট, বিক্রয় বাজেট, উৎপাদন বাজেট, মূলধন বাজেট, মাস্টার বাজেট। উৎপাদন বাজেট আবার দুই ধরনের, একটা উৎপাদনের পরিমাণ বাজেট আর উৎপাদন ব্যয় বাজেট। মূলধন বাজেটটা হলো একটা প্রতিষ্ঠান যে ধরনের বাজেট করে সেই বাজেটগুলোর এক ধরনের প্রকরণ। এখন মূলধন বাজেট বলতে কি বোঝায় আমরা একটু সেটা আলোচনা করি। মূলধন বাজেট বলতে আসলে মূলত বিনিয়োগ সিদ্ধান্তকে বোঝায়। একটা প্রতিষ্ঠান যখন তার বিনিয়োগযোগ্য তহবিলকে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে যাবে, ওই বিনিয়োগের জন্য এক ধরনের বাজেট করে থাকে। এই বাজেটটাই হলো মূলত মূলধন বাজেট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তার যে সম্ভাব্য ব্যয় এবং সম্ভাব্য আয় ওই বাজেট থেকে আসবে, তার যে বাজেট করা হয় সেটাই হলো মূলধন বাজেট। মূলধন বাজেটে আমরা দুইটা বিষয় এখানে আলোচনা করব। একটা হলো মূলধন বাজেটিং নগদ প্রবাহ, আর একটা হলো মূলধন বাজেটিং কৌশল। প্রথমে আমরা মূলধন বাজেটিং নগদ প্রবাহটা একটু বুঝি। নগদ প্রবাহ বলতে আমরা বুঝি সাধারণত একটা প্রতিষ্ঠান তার কার্যক্রমের মাধ্যমে যে নগদ টাকা যে আসে এবং যায়, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে বাইরে যায় এবং বাইরে থেকে নগদ টাকা প্রতিষ্ঠানে আসে, সেটাকেই বলা হয় নগদ প্রবাহ। এই আর মূলধন বাজেটিং নগদ প্রবাহ বলতে বোঝানো হচ্ছে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে যে নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে বাইরে যাবে আর বাইরে থেকে নগদ অর্থ প্রতিষ্ঠানে আসবে, সেটাই মূলধন বাজেটিং নগদ প্রবাহ। এটা দুই ধরনের প্রবাহ হতে পারে। একটা বহিঃপ্রবাহ, এখানে বলা আছে নগদ বহিঃপ্রবাহ আর নগদ অন্তঃপ্রবাহ। নগদ বহিঃপ্রবাহ বলতে বোঝায় মূলধন বাজেটিংয়ের মাধ্যমে যে টাকাটা বাইরে যাবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যে টাকাটা প্রতিষ্ঠান থেকে বাইরে যাবে সেটাই হলো কি নগদ বহিঃপ্রবাহ। একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারি। যেমন একটা প্রতিষ্ঠান, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার কারখানায় ব্যবহার করার জন্য বা উৎপাদন কাজে ব্যবহার করার জন্য 5 লক্ষ টাকা দিয়ে একটা মেশিনারিজ কিনবে। তাহলে এই মেশিনটা ক্রয় করার জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন হচ্ছে 5 লক্ষ টাকা, এবং এই 5 লক্ষ টাকা প্রতিষ্ঠান থেকে বাইরে চলে যাবে। তার বিনিময়ে প্রতিষ্ঠানে একটা 5 লক্ষ টাকা দামি মেশিন আসবে এবং এই মেশিনটা 10 বছর ব্যাপী প্রতিষ্ঠান ব্যবহার করবে। তাহলে এই যে মেশিনের জন্য একটা 5 লক্ষ টাকা চলে যাচ্ছে, এটাই হলো কি নগদ বহিঃপ্রবাহ। আর অন্তঃপ্রবাহটা কি, এই মেশিনটা প্রতিষ্ঠানে স্থাপন করার পরে উৎপাদন কার্য চলবে। উৎপাদন কার্য চলার মাধ্যমে ওই মেশিনের মাধ্যমে কিছু পণ্য উৎপাদন করবে, উৎপাদন করে বিক্রি করবে, বিক্রি করে আয় উপার্জন হবে। এই যে আয় উপার্জনের মাধ্যমে যে টাকাটা প্রতিষ্ঠানের বাইরে থেকে ভিতরে আসবে, এটাই হলো কি নগদ অন্তঃপ্রবাহ। তাহলে মূলধন বাজেটিংয়ের নগদ বহিঃপ্রবাহ এবং নগদ অন্তঃপ্রবাহটা আমরা বুঝলাম। এটা আরও বিস্তারিত আমরা জানবো যখন অঙ্ক করব। মূলধন বাজেটিংয়ের যখন অঙ্ক করব তখন এটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। আপাতত এইটুকুই থাক।
এরপরে আসি মূলধন বাজেটিংয়ের কৌশল। আমরা নগদ অন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহটা বুঝলাম, এবার একটু কৌশলটা বুঝি। মূলধন বাজেটিংয়ের কৌশল হলো দুই প্রকার, একটা হলো সনাতন পদ্ধতি, আরেকটা হলো আধুনিক বা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এগুলোর ডেফিনেশনগুলো একটু আমরা জেনে নিই। যদি প্রশ্ন করা হয় মূলধন বাজেটিংয়ের সনাতন পদ্ধতি বলতে কি বোঝায়, এটার অ্যান্সার এরকম হতে পারে যে এই ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের সময় এই অর্থের বর্তমান মূল্যকে বিবেচনা করা হয় না, তাকেই বলা হয় মূলধন বাজেটিংয়ের সনাতন পদ্ধতি। আমি আবার বলছি, মূলধন বাজেটিংয়ের যে পদ্ধতিতে মূলধন বাজেটিং করার সময় বা মূলধন বাজেট করার সময় অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় না, তাকে বলা হয় মূলধন বাজেটিংয়ের সনাতন পদ্ধতি। তাহলে আধুনিক পদ্ধতিটা কি? ঠিক তার উল্টো, যে ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের সময় ওই অর্থের বর্তমান মূল্যকে বিবেচনা করা হয়, তাকে বলা হয় মূলধন বাজেটিংয়ের আধুনিক পদ্ধতি বা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এখন বাট্টাকরণ বা এই এই অর্থকে অর্থের সময় মূল্য বা বর্তমান মূল্য কি বলতে কি বোঝায় সেটা আমরা টাইম ভ্যালু মানে অধ্যায়ে আমরা বিস্তারিত জেনেছি। এবার আসি আমরা কৌশলগুলো কী কী। সনাতন পদ্ধতিতে আমি এখানে 5টা কৌশলের কথা লিখেছি, তোমাদের বইতে আসলে 3টা আছে, প্রথম 3টা, পরে 2টা নাই, তবে এগুলো কৌশল, এই জন্য আমি এখানে লিখলাম। এগুলো জটিল কিছু না, অঙ্ক যখন দেখাই দেবো তোমরা বুঝতে পারবা। সনাতন পদ্ধতিতে এখানে 5টা কৌশল আছে। 1 নম্বর হলো পিবিপি। পিবিপি মানে হলো পেব্যাক পিরিয়ড, অর্থাৎ তাহলে পেব্যাক পিরিয়ড কাকে বলে সেটা যদি আমরা ডেফিনেশনটা বলি তাহলে বিষয়টা এরকম, কোনো একটা প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ কত সময় ফিরে আসবে ওই সময়টাকে বলা হচ্ছে পিবিপি বা পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ ফেরতকাল। এরপরে আসি পিবিআর। পিবিআর মানে হলো পেব্যাক রিসিপ্রোক্যাল। এটার মানে হলো এই যে বিনিয়োগের অর্থটা ফিরে আসবে, এটা প্রতি বছর গড়ে শতকরা কত হারে ফিরে আসবে, এই যে বিনিয়োগের অর্থটা ফিরে আসার যে শতকরা হার, সেটাকেই বলা হচ্ছে পিবিআর বা পেব্যাক রিসিপ্রোক্যাল। এরপরে আসছে এআরআর। এআরআর মানে হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা বিনিয়োগ ফেরতকালের গড় হার। তাহলে পিবিআরের মাধ্যমে আমরা জানতে পারতেছি কত হারে ফিরে আসে, আর এআরআরের মাধ্যমে জানতে পারছি গড় বিনিয়োগের ভিত্তিতে কত শতকরা কত হারে বিনিয়োগের অর্থ ফেরত আসে। অঙ্কে আমরা আর একটু ডিটেলস জানবো। এসএল মানে হলো সারপ্লাস লাইফ, মানে অবশিষ্ট জীবন বা অবশিষ্ট আয়ুষ্কাল। এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমরা মনে করি একটা মেশিন আমরা কিনলাম 5 লক্ষ টাকা দিয়ে, এটা আয়ুষ্কাল 10 বছর। এখন এই যে 5 লক্ষ টাকাটা ফেরত আসতে কত সময় লাগে, আমরা মনে করি এই 5 লক্ষ টাকাটা ফেরত আসতে 6 বছর সময় লাগে, কিন্তু মেশিনটার আয়ুষ্কাল 10 বছর। তাহলে অবশিষ্ট সময় কত? এই যে 10 বছর আয়ুষ্কাল থেকে এই বিনিয়োগের ফেরতকাল 6 বছর বাদ দিলে অবশিষ্ট আয়ুষ্কাল পাচ্ছি আমরা 4 বছর। অঙ্কে আর একটু ডিটেলসে জানবো। তারপরে হলো এসসিএফ মানে সারপ্লাস ক্যাশ ফ্লো, অবশিষ্ট নগদ প্রবাহ। এটা হলো একটা প্রকল্পে বিনিয়োগ করার ফলে প্রকল্পের যে মেয়াদ, এই মেয়াদের মধ্যে যত সময়ে এই বিনিয়োগকৃত অর্থটা ফেরত আসে তার অবশিষ্ট সময়ে যে নগদ প্রবাহটা হয় সেটাকে বলা হচ্ছে সারপ্লাস ক্যাশ ফ্লো। অঙ্কে আমরা একটু ডিটেলস জানবো এই বিষয়ে। এরপরে আসি আধুনিক অবলিক বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এখানে প্রথমে আসে টিপিভি। টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ মোট বর্তমান মূল্য। এগুলো আমরা অঙ্কে ডিটেলস আলোচনা করবো, এখন শুধু মিনিংগুলো বলে যাই। তারপরে এনপিভি, এটা নিট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্য। পিভিপিবিপি প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, অর্থাৎ বিনিয়োগের টাকাটা যে ফেরত আসে এটা বর্তমান মূল্যে কত সময়ে ফেরত আসে। এরপরে পিআই। পিআই মানে হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ লাভজনকতা অনুপাত। এটা 2 প্রকার, টিপিআই অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স, একটা এনপিআই নিট প্রেজেন্ট ভ্যালু ইন্ডেক্স, আর একটা হলো আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ আভ্যন্তরীণ আয়ের হার। আমরা অঙ্ক এই বিষয়গুলোর উপর এই কৌশলগুলোর উপর যখন অঙ্ক করব, অঙ্কে আমরা আর একটু ডিটেলস জানব। এখন আমরা একটা এই সনাতন পদ্ধতির একটা অঙ্ক করি, এটা একটু মুছে দিচ্ছি এখন। এখন আমি একটা প্রশ্ন লিখি।
পদ্মা লিমিটেড ৳৫,০০,০০০ ব্যয় করে তাদের কারখানার জন্য একটি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। মেশিনটির আয়ুষ্কাল ৮ বছর। উক্ত মেশিন হতে প্রতি বছর কর পরবর্তী নগদ প্রবাহ হবে ৳১,২৫,০০০। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে আমাদের করণীয় কি? ওই পাঁচটা একটু লিখে দিই এখানে। করণীয়: ১ নাম্বার পিবিপি, ২ নাম্বার পিবিআর, ৩ নাম্বার এআরআর, ৪ নাম্বার এসএল, ৫ নাম্বার এসসিএফ। অর্থাৎ প্রথমে আমরা করব পিবিপি মানে পেব্যাক পিরিয়ড, কত সময় বিনিয়োগের টাকাটা ফেরত আসে। পিবিআর বা পেব্যাক রিসিপ্রোকাল কত % হারে ফেরত আসে। এআরআর অ্যাকাউন্টিং অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এসএল সারপ্লাস লাইফ। এসসিএফ সারপ্লাস ক্যাশ ফ্লো। তার আগে আমরা একটু প্রশ্নটা বুঝি। পদ্মা লিমিটেড ৳৫,০০,০০০ দিয়ে একটি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে ওই মেশিনটার আয়ুষ্কাল ৮ বছর। অর্থাৎ ৮ বছর পরে মেশিনটার আর কোনো সার্ভিস লাইফ থাকবে না, অর্থাৎ সেবা দিতে পারবে না, মেশিনটা স্ক্র্যাপ হয়ে যাবে। আর ওই মেশিন হতে প্রতি বছর কর পরবর্তী নগদ প্রবাহ ৳১,২৫,০০০। অর্থাৎ ৳৫,০০,০০০ দিয়ে যে মেশিনটা স্থাপন করা হবে ওই মেশিনটা থেকে কর পরবর্তী নগদ অন্তঃপ্রবাহ হবে ৳১,২৫,০০০। মানে প্রতিষ্ঠান থেকে টাকা এই বাইরে থেকে প্রতিষ্ঠানে আসবে ৳১,২৫,০০০। এখানে ৳৫,০০,০০০ হলো নগদ বহিঃপ্রবাহ, আর প্রতি বছর ৳১,২৫,০০০ আসবে, সেটা হলো নগদ অন্তঃপ্রবাহ। এবং এটা কর পরবর্তী যেহেতু বলা আছে, সেখানে আর কর বা অবচয় এখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই। এবং এখানে প্রতি বছর ৳১,২৫,০০০ আসবে, অর্থাৎ এটা হলো সমান নগদ প্রবাহ। যদি নগদ প্রবাহটা এক বছর এক রকম হয় তখন সেটা হবে অসমান নগদ প্রবাহ। আজকে আমরা সমান নগদ প্রবাহ বা ইভেন ক্যাশ ফ্লো দিয়ে অঙ্কটা করব। প্রথমে আমরা আসি পিবিপি, পেব্যাক পিরিয়ড, অর্থাৎ বিনিয়োগের টাকাটা ফেরত আসতে কত সময় লাগে, আমরা একটু সেটা বের করি। ১ নাম্বার পিবিপি সমান সমান এনসিও ডিভাইডেড বাই এনসিবি। এনসিও মানে হলো নিট ক্যাশ আউটলে, অর্থাৎ মূলধন বাজেটিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে বাইরে কত টাকা যাবে। এখানে এনসিওর মান হলো
5 লক্ষ টাকা। আমরা এখানে সাইড নোট দিয়ে একটু লিখে দিই, এখানে পিবিপি সমান সমান বিনিয়োগ ফেরতকাল, বিনিয়োগ ফেরতের সময়কাল বা সময় সমান এটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বিনিয়োগের টাকাটা ফেরত আসতে কত সময় লাগবে, পেব্যাক পিরিয়ড। এরপরে আসি এনসিও। এনসিও মানে হলো নিট ক্যাশ আউটলে, অর্থাৎ নগদ বিনিয়োগ। আমি বাংলাতেই লিখি নগদ বহিঃপ্রবাহ। নিট ক্যাশ আউটলে, নিট নগদ বহিঃপ্রবাহ, নিট লিখি নাই আমি, আচ্ছা এখানে নিটটা লিখে দিই। সমান সমান 5 লক্ষ টাকা। তারপরে এনসিবি, এনসিবি হলো নিট ক্যাশ বেনিফিট পার ইয়ার, মানে অর্থাৎ প্রতি বছর নিট নগদ অন্তঃপ্রবাহ তাহলে কত হবে? এখানে প্রশ্ন দেওয়া আছে 1,25,000 টাকা সমান সমান 1,25,000 টাকা। এবার আমরা একটা মান বসিয়ে দিই, দেখি কত আসে ফলাফল। সরি, এটা 4 বছর আসবে সম্ভবত। 4 বছর সমান সমান 4, অতএব পিবিপি সমান সমান 4 বছর, অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে 4 বছর সময় লাগে। এটা আমরা মুখোমুখিও ক্যালকুলেশন করতে পারি। এখানে বিনিয়োগ হলো বিনিয়োগ হলো মোট 5 লক্ষ টাকা, প্রতি বছর ফেরত আসে 1,25,000 টাকা করে, তাহলে 4 বছরেই 5 লক্ষ টাকা ফেরত চলে আসবে। তাহলে আমরা পিবিপিটা আমরা বুঝতে পারলাম। এরপরে করণীয় 2 হবে কি পিবিআর। পিবিআর সমান সমান সূত্রটা উল্টে যাবে, এখানে হলো NCO, উপরে হলো NCB ইন্টু 100। NCO এবং NCBর ব্যাখ্যা পাশে দেওয়া আছে। তাহলে NCO হলো 5 লক্ষ, এটা হলো 1,25,000 ইন্টু 100। তাহলে ফলাফল কত আসে আমরা একটু দেখি। 1,25,000 ডিভাইডেড বাই 5 লক্ষ ইন্টু 100, 25। অতএব পিবিআর সমান সমান 25%, অর্থাৎ বিনিয়োগকৃত অর্থটা শতকরা 25% হারে ফেরত আসে। বিনিয়োগকৃত অর্থটা বছরে শতকরা 25% হারে ফেরত আসে। এখানে আমার বিনিয়োগ 5 লক্ষ টাকা, প্রতি বছর আসতেছে ফেরত আসতেছে 1,25,000 টাকা করে, পার্সেন্টেজ করলে এটা আসতেছে এই 25%। এটা আবার অন্যভাবেও করা যায়, পিবিআর ইকুয়াল টু, আমি দুইভাবেই দেখা দিচ্ছি, 1 ডিভাইডেড বাই পিবিপি ইন্টু 100। পিবিপি হলো কত? 4 বছর, 1 ইন্টু 100, তাইলে এইভাবে আসে 25। অতএব পিবিপি সমান সমান 25%। আমরা যেভাবেই করি অ্যান্সার সেম হবে। তাহলে আমরা 2 পর্যন্ত করলাম, পিবিপি করলাম, পিবিআর করলাম। এরপরে আসি এআরআর, করণীয় 3।
ARR সমান সমান এটা হলো NCB ডিভাইডেড বাই AI ইন্টু 100। এখানে NCBটা দেওয়া আছে, ব্যাখ্যাটা একটু চেঞ্জ করে ARR সমান সমান অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ গড় উপার্জন হার। সমান সমান প্রশ্নবোধক চিহ্ন AI সমান সমান অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ গড় বিনিয়োগ। গড় বিনিয়োগটা এইভাবে, এনসিবিটা মুছে দিই, এনসিবি 1,25,000ই গড় বিনিয়োগ। এখানে হলো টিসি প্লাস এসভি ডিভাইডেড বাই 2। টিসি বলতে বোঝাচ্ছে টোটাল কস্ট, অর্থাৎ NCO নিট ক্যাশ আউটলে। এখানে মূলধন বাজেটিংয়ে কত টাকা নগদ বহিঃপ্রবাহ হলো সেটা হলো টিসি, মানে টোটাল কস্ট, মোট ব্যয়। আর এসভি মানে হলো কি? এসভি মানে হলো সলভেজ ভ্যালু। সলভেজ ভ্যালু হলো বিনিয়োগকৃত অর্থ দিয়ে যেই সম্পত্তিটা ক্রয় করা হবে আয়ুষ্কাল শেষে এটার ভগ্নাবশেষের মূল্য। এখানে ভগ্নাবশেষের মূল্য প্রশ্নের দেওয়া নাই, দেওয়া যদি না থাকে সেটা হবে 0 আর ডিভাইডেড বাই 2। আমরা একটা মান বসিয়ে দিই, মোট ব্যয় হলো 5 লক্ষ টাকা, ভগ্নাবশেষের মূল্য নাই অর্থাৎ 0 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়? 2,50,000 টাকা। আর NCB মানে হলো 1,25,000, যেটা আগের অঙ্ক আমরা লিখেছি। এখন আমরা একটা মান বসিয়ে দিই, NCB হলো কত? 1,25,000, AI হলো 2,50,000 গুণ 100, এটা হলো 50, অর্থাৎ ARR সমান সমান 50%। এটা দিয়ে বোঝায় গড় বিনিয়োগের ভিত্তিতে উপার্জন হার হলো 50%। এখানে আমার বিনিয়োগ 5 লক্ষ টাকা আর গড় বিনিয়োগ 2,50,000, আর আমার প্রতি বছর নগদান্ত প্রবাহ 1,25,000, অর্থাৎ 2,50,000 গড় বিনিয়োগের মধ্যে প্রতি বছর ফেরত আসে 1,25,000, তাহলে শতকরা হারে আসে এটা 50%। তাহলে আমরা কি জানলাম? ARR জানলাম, অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এরপরে হলো SL, করণীয় 4। SL মানে হলো সারপ্লাস লাইফ, অবশিষ্ট আয়ুষ্কাল বা অবশিষ্ট জীবন, সমান সমান N মাইনাস PBP। আমি একটু ব্যাখ্যাটা পাশে লিখি, SB না SL, SL সমান সমান অবশিষ্ট জীবন, অর্থাৎ মেশিনের অবশিষ্ট জীবন, সমান সমান প্রশ্নবোধক চিহ্ন N সমান সমান মেশিনের কার্যকরী আয়ুষ্কাল, কার্যকরী অর্থাৎ মেশিনের কার্যকরী আয়ুষ্কাল। এখানে মেশিনের কার্যকরী আয়ুষ্কাল আছে 8 বছর, সমান সমান 8। আর PBP এটা আমরা করণীয় কত বের করেছি, এটা হলো কত? 4। বিনিয়োগ ফেরতকাল 4 বছর, এটা করণীয় 1-এ বের করা আছে। তাহলে সারপ্লাস লাইফ কত? 8 বিয়োগ 4 সমান সমান 4, অর্থাৎ অবশিষ্ট জীবন সমান সমান
5 লক্ষ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করা হয়েছে, এটা 8 বছর পর্যন্ত এটা চলবে। আমার বিনিয়োগ ফেরত আসবে 4 বছরে, বিনিয়োগ ফেরত আসার পরেও এটা আরও 4 বছর সার্ভিস দিতে পারবে বা আরও 4 বছর এটা চলবে। এই হলো সারপ্লাস লাইফ। এরপরে 5 নম্বর বা সর্বশেষটাতে আমরা আসি। SCF, সারপ্লাস ক্যাশ ফ্লো, অর্থাৎ অবশিষ্ট যে জীবন মেশিনটার, ওই অবশিষ্ট জীবনে কত টাকা নগদ অন্তর্প্রবাহ হবে বা কত টাকা আয় আসবে। এটা হলো ফর্মুলাটা হলো SL ইন্টু NCB। SL এর মান কত? SL এর মান হলো 4 বছর, NCB হলো কত? 1,25,000 টাকা, সমান সমান কত হয়? 5 লক্ষ। অতএব অবশিষ্ট নগদ প্রবাহ 5 লক্ষ টাকা। এটা একটা আমি আরেকটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। আমরা মেশিনটা কিনবো 5 লক্ষ টাকা দিয়ে, এই মেশিনটা চলবে হলো 8 বছর, 4 বছরে 5 লক্ষ টাকা ফেরত আসবে। বিনিয়োগকৃত যে 5 লক্ষ টাকা সেটা 4 বছরেই ফেরত চলে আসবে, অর্থাৎ ওই যে পিবিপি যে 4 বছর, 4 বছরে ফেরত আসবে। অবশিষ্ট আয়ুষ্কাল হলো 4 বছর, তাহলে বাকি 4 বছরে আসবে আরও 5 লাখ। তাহলে কত হলো? এই 4 গুণ এই পিবিপি না SL গুণ NCB, তাহলে পরবর্তী 4 বছরে আরও 5 লাখ ফেরত আসবে। তাহলে এই মেশিনটা থেকে মোট নগদ অন্তর্প্রবাহ হবে 10 বছর। প্রথম 4 বছরে 5 লাখ অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে, পরবর্তী 4 বছরে আরও 5 লাখ ফেরত আসবে। তাহলে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে যখন আমরা একটা মেশিন ক্রয় করব, এই ক্ষেত্রে এই 4 বছরে বিনিয়োগের 5 লাখ ফেরত আসবে, আর বাকি অবশিষ্ট যে আয়ুষ্কাল যে 4 বছর, ওই 4 বছর আরও 5 লাখ ফেরত আসবে। এটাই হলো কি, এই 5 লাখ হলো অবশিষ্ট নগদ প্রবাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।